উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ পাঠ করতে চলেছি বাংলার বিখ্যাত সাহিত্যিক জহির রায়হান রচিত বরফ গলা নদী উপন্যাসের ১২তম পর্ব। আকাশ কালো করে বৃষ্টি নামবার আগে শঙ্করটোলা লেনে লিলির নতুন বাসাটা খুঁজে বের করল মরিয়ম। ওকে বাসায় পাওয়া যাবে কিনা ভাবছিল সে। এসে দেখল সবে বাইরে থেকে ফিরছে লিলি। হাত মুখ ধুয়ে স্টোভে আগুন জ্বলছে। ওকে দেখে কেতলিতে আর এক কাপ আন্দাজ পানি ঢেলে স্টোভের উপর চড়িয়ে দিল লিলি। বাইরে তখন বৃষ্টি নেমেছে। লিলি বলল, ঠিক সময় এসে পৌঁছে গেলে তুমি, নইলে ভিজতে হতো। মরিয়ম বলল, আরও আগে এসে পৌঁছাতাম, তোমার ঠিকানাটা খুঁজে বের করতে দেরি হয়ে গেছে। তাকের উপর থেকে চায়ের কৌটাটা নামিয়ে নিল লিলি। এই একটু আগে তোমার কথা ভাবছিলাম আমি। ভাবছিলাম কাল সকালে তোমার ওখানে যাব। ওকে চুপ থাকতে দেখে লিলি আবার বলল, আজ দুপুরে তোমার দাদার সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। তাই নাকি? অন্যমনস্ক গলায় বলল মরিয়ম। লিলি বলল, হ্যাঁ, তোমার কথা জিজ্ঞেস করছিলেন তিনি। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নীরবে জ্বলন্ত স্টোভটার দিকে তাকিয়ে রইল মরিয়ম। কেতলির ডানাটা তুলে এক মুঠো চায়ের পাতা ঢেলে দিয়ে লিলি আবার বলল, তোমার কি খবর? সহসা কোনো জবাব দিল না মরিয়ম। লিলি উঠে দাঁড়িয়ে সস্নে একখানা হাত রাখল ওর কাঁধের উপর। ও কি এখনো আগের মতো ব্যবহার করছে? তবু কিছু বলল না মরিয়ম। ডাগর চোখ জোড়া ধীরে ধীরে জলে ভরে এলো তার। কান্না চেপে মৃদু গলায় বলল, আগের মতো হলে ভালোই হয়েছিল লিলি। আজকাল সে কি আর মানুষ আছে? অমানুষ হয়ে গেছে। বলতে গিয়ে চোখ উপছে অশ্রু গড়িয়ে পড়ল তার। ও কি, কাঁদছ কেন? হাত ধরে বিছানায় এনে বসালো লিলি। কেঁদে কি হবে? জানি কেঁদে কিছু হবে না, মরিয়ম ধীরে ধীরে বলল। জীবনটা আমার এমন হলো কেন লিলি? এমনটি হোক তা তো আমি চাইনি কোনোদিন। নিজ হাতে তুমি নিজের সুখ নষ্ট করেছ ম্যারি। কিছু বলতে গিয়ে থেমে গেল লিলি। মরিয়ম নীরবে মাটির দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, গত দুদিন সে বাসায় আসেনি। ওর কণ্ঠস্বরে হতাশা। লিলি ওর মুখের দিকে চেয়ে শুধালো, একেবারেই আসেনি? মরিয়ম সংক্ষেপে বলল, না। স্টোভের উপর থেকে কেতলি নামিয়ে আগুনটা নিভিয়ে দিল লিলি। তারপর উপর থেকে দুটো চায়ের পেয়ালা আর চিনির কৌটাটা মেঝেতে নামিয়ে রাখল সে। মরিয়ম বলল, আমি চা খাবো না লিলি। লিলি অবাক হয়ে শুধালো, কেন? খানিকক্ষণ কি যেন ভাবল মরিয়ম। তারপর স্লান গলায় বলল, আজ দুদিন সে বাসায় আসেনি। তুমি কি ভাবছ এই 2 দিন কিছু মুখে দিতে পেরেছি আমি? বলতে গিয়ে কান্নাটা ভেঙে আসলো তার। লিলি কি বলে সান্ত্বনা দেবে ভেবে পেল না। পাশে সে বিব্রত গলায় বলল, ওর জন্যে নিজেকে এমন করে কষ্ট দিচ্ছ কেন ম্যারি? মরিয়ম কোনো উত্তর খুঁজে পেল না। জড়ানো স্বরে বলল, আমি কি পাপ করেছিলাম বলতে পারো লিলি? বলতে পারো কপালটা এমন হলো কেন? কেতলিটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল ওদের। কারো চা খাওয়া হলো না। বাসায় ফেরার কিছুক্ষণ পরেই দোরগোড়ায় মনসুরের পায়ের শব্দ শুনে চমকে উঠল মরিয়ম। আনন্দ আতঙ্ক দুটোই একসঙ্গে জড়িয়ে ধরল তাকে। ওকে দেখে মনসুর বিস্ময়ের ভান করল। তুমি এখনো আসো? অদ্ভুতভাবে ভুরুজোড়া বাঁকালো সে। না থাকলেই কি তুমি খুশি হতে? গলাটা কাঁপছিল মরিয়মের। ঘরের মাঝখানে টিপয়েটার চারপাশে সাজানো সোফার উপর বসে অকম্পিত স্বরে মনসুর জবাব দিল, এই সহজ কথাটা কি আর বোঝো না তুমি? ওর প্রতিটি কথা তীরের মতো এসে বিঁধল তার বুকে। ওর মুখের উপর জোর করে দৃষ্টি সরিয়ে নিল মরিয়ম। যে মুখে এত বড় উচ্চারণ করছে মনসুর,
সে মুখের দিকে একটিবারও আর ফিরে তাকাতে চায় না সে। তবু তাকাতে হলো। তবু ওর পাশে এসে দাঁড়ালো মরিয়ম। হাঁটু গেড়ে বসে আশ্চর্য কোমল গলায় শুধালো, আমি চলে গেলে সত্যি খুশি হবে? মনসুর উঠে দাঁড়িয়ে অন্য সোফায় গিয়ে বসল। তারপর জুতোর ফিতা খুলতে খুলতে বিকৃত কণ্ঠে বলল, সত্যি তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আকস্মাৎ কোনো জবাব দিতে পারল না মরিয়ম। সারা মুখ আরো স্লান হয়ে এলো তার। নীরবে মেঝেতে বিছানো কার্পেটের উপর হিজিবিজি কাটতে কাটতে অবশেষে আস্তে করে বলল, তাহলে তাই হবে। তুমি যা চাও তাই করব আমি। ওর কথাগুলো মনসুর শুনতে পেল কিনা বোঝা গেল না। কদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। মাঝখানে একটু থামে, হয়তো ঘণ্টাখানেকের জন্যে। তারপর আবার আকাশ কালো করে নেমে আসে ঝপঝপ শব্দে। একটানা বৃষ্টি হলে ফাটলগুলো চুইয়ে সারা ঘরে টপ টপ পানি পড়ে। এ ঘরে সে ঘরে হেঁটে সালেহা বিবি দেখছিলেন কোথায় পানি পড়ছে। একটি করে মাটির পাত্র বসিয়ে দিলেন। হাসিনা বলল, বাড়িওয়ালাকে ডেকে ঘরটা মেরামত করে দিতে বলো না কেন? সালেহা বিবি বললেন, তোর দুলাভাই বলেছে এ মাসের মধ্যে একটা বাড়ি দেখে নিয়ে, আর মেরামতের জন্য গা লাগাননি। হাসিনা বলল, কবে যে এ বাড়ি থেকে যাব একটু সাথে উঠতে পারেনি। সালেহা বিবি পানি পড়ার জায়গাগুলো লক্ষ্য করতে করতে বললেন, মামুদটার জন্যে, নইলে এতদিনে তোর দুলাভাই এখান থেকে নিয়ে যেত আমাদের। হাসিনা ঠোঁট বাঁকিয়ে বলল, ভাইয়াটা যে কি! কথাটা কানে গেলে নিশ্চয় একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত মাহমুদ। এমনিতে কম হইচই করেনি সে। মাকে ডেকে নিয়ে বলেছে, দেখো মা, তোমার জামাইকে বড় বেশি কৃপা করতে নিষেধ করো। আমরা গরিব হতে পারি, ভিক্ষার পাত্র নই। এ পাড়ার আরো 500 পরিবার এমনি ভাঙাচোরা বাড়িতে থাকে। তোমার জামাই পারবে তাদের সবার জন্য নতুন বাড়ির বন্দোবস্ত করে দিতে? আমাদের উপর এত বদান্যতা কেন? মেয়ে বিয়ে দিয়েছো বলে তাই? দেখ মামুন, সব কাজে তোর এই বেয়াড়াপানা ভালো লাগে না আমার, বুঝলি? তীব্র গলায় ওকে আক্রমণ করছেন মা। 1 পয়সার মুরদ নেই, মুখে শুধু বড় বড় কথা। আরো অনেকক্ষণ কথা কাটাকাটি করছে ওরা, কিন্তু এ ধরনের তর্কের সহজ মীমাংসা হয় না, হয়ও নি। মাহমুদের ঘরে পানি পড়ছিল। ওর বইপত্রগুলো আর বিছানাটা একপাশে টেনে রেখে যেখানে যেখানে পানি পড়ছিল সেখানে একটা করে মাটির পাত্র বসিয়ে দিলেন সালেহা বিবি। একরাশ সুরকির গুঁড়ো ঝরে পড়ল ওর সামনে। সালেহা বিবি উপরের দিকে তাকিয়ে দেখলেন কোথা থেকে পড়ল। তারপর নিশ্চিন্ত মুখে চলে গেলেন সেখান থেকে। সারা সকাল বৃষ্টি হলো, সারা দুপুর। বিকেলের দিকে মেঘ সরে গিয়ে আকাশে সূর্য উঁকি দিল। সোনালি রোদ ছড়িয়ে পড়ল দিগন্তে। তসলিম এসেছিল তাকে নিয়ে পা টিপে টিপে ছাতে ওঠে হাসিনা, আকাশের ছবি নেবে। তসলিম বলল, তোমার ক্যামেরা কেনার কি হলো? হাসিনা বলল, দুলাভাই বলেছেন বাজারে এখন ভালো ক্যামেরা নেই, এলে কিনে দেবেন। কিনে দেবেন না ছাই? ছাতে এসে তসলিম বলল, বাজারে কত ক্যামেরা, আমাকে টাকা দিয়ে দাও, আমি কিনে দেব। হাসিনা বলল, আচ্ছা। তসলিম গিয়ে ছাতের মাঝখানে দাঁড়িয়েছিল। হাসিনা চাপা চাপা গলায় চিৎকার করে উঠল, ওখানে দাঁড়াবেন না, ভেঙে পড়বে, এ পাশটায় আসুন। কার্নিচের পাশে এসে বসলো ওরা। ক্যামেরাটা খুলে কি করে আকাশের ছবি নিতে হয় ওকে দেখালো তসলিম। আরও কাছে সরে ওর কাঁধের উপর একখানা হাত রেখে ঝুঁকে পড়ে দেখাচ্ছিল হাসিনা। লেন্সের মধ্যে দিয়ে সে দেখতে পেল আকাশটা মেঘে ছেয়ে আসছে, বাতাসে ক্ষিপ্তভাবে ছুটছে তারা। ক্যামেরাটা বন্ধ করে তসলিম বলল, বৃষ্টি আসতে পারে, নিচে চলো। কাঁধে রাখা হাতটায় একটা জোর চাপা দিয়ে হাসিনা বলল, এখন আসবে না। তসলিম বলল, বাজি ধরো, ঠিক আসবে, আসুক, আমি এখন উঠব না। কেন? আমার বসে থাকতে ভালো লাগছে। তসলিম মুখ ফিরে তাকালো ওর দিকে। হাসিনা ফিক করে হাসলো একটু। তারপর আঁচল দিয়ে ঠোঁট জোড়া চেপে সে বসে রইল চুপচাপ। বৃষ্টি এলো না, সন্ধ্যা নেমে এলো। রাতের অন্ধকারের বাইরে পৃথিবী থেকে আড়াল করে দিয়ে গেল ওদের। তসলিম বলল,
রাত হয়ে গেছে, নিচে চলো। কাঁধের উপর থেকে হাতটা নামিয়ে নিল হাসিনা। অন্ধকারে একজোড়া কোটা কোটা চোখের দিকে নীরবে অনেকক্ষণ তাকিয়ে থেকে অকস্মাৎ দুহাত ওকে বুকের মধ্যে টেনে নিল তসলিম। হাসিনা কোনো বাধা দিল না, শুধু অস্ফুট স্বরে কি যেন বলল, শোনা গেল না। হাসিনা, নিচে থেকে মরিয়মের গলা ভেসে এলো। একবার, দুবার, তিনবার। অপূর্ব শিহরণে দুজনে কাঁপছিল ওরা। বাহুবন্ধন শিথিল হয়ে এলো ধীরে ধীরে। ছুটে ছাদ থেকে নেমে এলো হাসিনা। মা, ও মা, সালেহা বিবিকে জড়িয়ে ধরল সে। মা, আমায় ডেকেছ মা? ও কি, অমন করছিস কেন? জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল হাসিনা, চোখে মুখে আনন্দের আবির ছড়ানো। মাকে ছেড়ে দিয়ে দুলু বসেছিল মেঝেতে, তাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো হাসিনা। তোমার পুতুলগুলো কোথায়? চলো দুজনে খেলবো আমরা। কি খেলবে তুমি? পুতুল? না, তোমার পুতুলের সঙ্গে আমার পুতুলের বিয়ে দেবো আজ। দুলু খুশি হলো। আপা আজ তার সঙ্গে পুতুল খেলবে। কিন্তু খানিকক্ষণ পুতুল নিয়ে বসে আপার আর মন বসল না। ছুটে এসে রান্নাঘরে মায়ের কাছে চলে আসলো। মা, আজ কি পাক করছো? সালেহা বিবি তরকারিতে খানিকটা লবণ ছিটিয়ে দিয়ে বললেন, নতুন কিছু না, রোজ যা রান্না করি তাই। মা, আমি রাঁধবো, তুমি ঘরে যাও। তরকারির কড়াই থেকে চোখ তুলে মেয়ের দিকে তাকালেন সালেহা বিবি। রান্নাঘরের ধারে যে ঘেঁষে না, তার আজ হঠাৎ পাক করার শখ হলো কেন? থাক, তোমাকে রাঁধতে হবে না, লেখাপড়া করো, এটাই চাই। মা, আমি তোমার পাশে বসবো। মায়ের পাশে এসে বসে পড়ল হাসিনা। খানিকক্ষণ পর আবার উসখুস করে উঠে গেল সেখান থেকে। নিজের ঘরে এসে টেবিলের উপর থেকে আয়নাটা তুলে নিয়ে বসল সে। ঘুরিয়ে ঘুরিয়ে নানাভাবে নিজেকে দেখল হাসিনা। হেসে দেখল, মুখখানা গম্ভীর করে দেখল, কপট রাগ করে ঠোঁট জোড়া বাঁকিয়ে সেটাও দেখল। হারিকেনের আলোয় বসে বইয়ের উপর চোখ বুলাচ্ছিল মাহমুদ। ভাইয়া কি করছো? ওর সামনে এসে ঝুঁকে পড়ে কি পড়ছে দেখল হাসিনা। ভাইয়া, তুমি একটা বিয়ে করো, আমাদের বুঝি ভাবি দেখতে ইচ্ছে করে না? কি ব্যাপার? আমার বইয়ের দেখার জন্য হঠাৎ তোমার মনকে দেখলো কেন? বইয়ের পাতার উপর চোখ রেখে জবাব দিল মাহমুদ। যাও, নিজের বিয়ের কথা চিন্তা করো। হাসিনার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। দেখ, আমি বিয়ে করব না বলে সেখান থেকে পালিয়ে এলো সে। বিছানায় উপর হয়ে শুয়ে পা জোড়া উপরের দিকে তুলে দোলনার মতো দোলালো সে। তারপর বালিশে মুখ গুজে থাকলো অনেকক্ষণ। মিটিমিটি হাসলো। চোখের পাতায় একটি মুখ ভাসছে বারবার, আরেকটি ছবি। বালিশটাকে দুহাতে আঁকড়ে ধরল হাসিনা। সারা রাত একটানা বৃষ্টি হলো। সকালেও, অপরাহ্নে, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল বাইরে। হাসমতালি অফিসে গেছেন, মাহমুদ তার প্রেসে। বৃষ্টির জন্যে হাসিনার খোকন স্কুলে যায়নি আজ। সালেহা বিবি ভরে যাওয়া মাটির পাত্রগুলো থেকে পানি ফেলে দিয়ে আবার বসিয়ে দিচ্ছেন পুরানো। টপ টপ পানি পড়ছে ফাটলগুলো থেকে চুয়ে চুয়ে। মাঝে মাঝে সুরকির গুলো, ইটের কোনা। দুয়ারে কড়া নাড়ার মৃদু শব্দ হতে দরজা খুলে দিয়ে চিৎকার করে উঠল হাসিনা। মা, ও মা, কে এসেছে দেখে যাও মা। একটা চামড়ার সুটকেস হাতে দাঁড়িয়েছিল মরিয়ম। জড়িয়ে ধরে তাকে ভিতরে নিয়ে এলো হাসিনা। দুলু ছুটে এসে আঁচল ধরে দাঁড়ালো তার। মা ডেকে শুধালেন, কে এসেছে রে হাসি? হাসিনা জবাব দিল, আপা এসেছে। সুটকেসটা ওর হাত থেকে নিয়ে নিল হাসিনা। মরিয়ম দুলুকে কোলে তুলে আদর করল। দাদার ঘরে উকি মেরে মাহমুদ আছে কিনা দেখল মরিয়ম। হাসিনা বলল, সেই ভোরে বেরিয়ে গেছে। মায়ের খাটের উপর এসে বসল মরিয়ম। চারপাশে তাকিয়ে বলল, ইস, কি ভীষণ পানি পড়ছে তো। কিরে, তুই একা এলি, জামাই আসেনি? কুয়োতলা থেকে আঁচলে হাত মুছতে মুছতে এসে বললেন সালেহা বিবি। জামাই এলো না কেন? মরিয়ম স্লান হয়ে বলল, কাজের ভীষণ চাপ। খোকন বলল, আমার জন্যে টফি আনিসনি আপা? এনেছি।
আশপাশ তাকিয়ে সুটকেসটা খোঁজ করলো মরিয়ম। হাসিনা বলল, ওটা ও ঘরে রেখে এসেছি, নিয়ে আসি। সুটকেস নিয়ে এলো, খুলে দুটো টিন বের করলো মরিয়ম, বিস্কিট আর টপি। বিস্কিটের টিনটা মায়ের হাতে দিয়ে সে বলল, এটা রেখে দাও মা, নাস্তার সময় দিও। মায়ের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। মেয়ের পাশে এসে বসলেন তিনি। টপির টিনটা খুলে খোকনার দুলুকে কয়েকটা টপি দিল মরিয়ম। হাসিনাকেও দিল। সালেহা বিবির হাতে এক মুঠো টপি গুজে দিতে তিনি হেসে বললেন, আমায় কেন? হাসিনা বলল, মাকে মিশে মিশিয়ে দিচ্ছ আপা, মা কি খাবে? এই রাক্ষস দুটোর পেটে যাবে সব, বলে তর্জনী দিয়ে দুলু আর খোকনকে দেখালো হাসিনা। খোকন ভিজে বের হয়ে ভেংচি কাটল। ওকে অনুসরণ করে দুলুও জিভ বের করে হাসিনাকে উদ্দেশ্য করে। হাসিনার দাঁত মুখ খিচে বলল, আবার বের করো না, এবার কেটে দিব। একটা টপি কাগজ থেকে ছড়িয়ে নিয়ে মুখে দিলেন সালেহা বিবি। কয়েকবার চুষে বললেন, বেশ মিষ্টি তো, তুই খাচ্ছিস না কেন? এটা খা না। মরিয়ম সুটকেসের ডালাটা বন্ধ করলো ধীরে ধীরে। মায়ের অনুরোধ কানে গেল না তার। মুঠোয় ধরে রাখা টপিগুলো আসলে বেঁধে রাখলেন সালেহা বিবি। হাসমত আলীকে আজ খাওয়াবেন একটা, আর মাহমুদকে। এতক্ষণ ইতিউতি নিয়ে ব্যস্ত থাকায় ভালো করে নজরে আসেনি সালেহা বিবির। এবারে মেয়ের দিকে সন্ধানী দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, হ্যাঁ রে মরিয়ম, তুই এমন শুকিয়ে গেছিস কেন? অসুখ করছিল নাকি? এই ভয়টাই এতক্ষণ করছিল মরিয়ম। মায়ের চোখে কিছু এড়াবে না, তা জানতো সে। গত 1 মাসে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, সেটা নিজেও বুঝতে পারে মরিয়ম। দিনরাতে অবিচ্ছিন্ন চিন্তার স্রোতে ডুবে থাকলে আঘাতে আর যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে শরীর ভালো থাকার কথা নয়। ওকে চুপ থাকতে দেখে মা আবার বললেন, কি হয়েছিল? হাসিনা বলল, তাই তো, তোকে বড্ড রোগা দেখাচ্ছে আবা। মরিয়ম পরক্ষণে একটা মিথ্যে কথা বলল, ঠান্ডা লেগে জ্বর হয়েছিল। ওর মুখখানা কোলে নিয়ে মা বললেন, বেশ মেয়ে তো, অসুখ করেছিল, আমাদের একটু খবর দিতে পারলি না? আমরা কি পর হয়ে গেছি তোর? হাসিনা বলল, খবর পাঠালে আমি দেখতে যেতাম। চোখ ফেটে কান্না আসছিল মরিয়মের। একটু কাঁদতে পারলে বোধহয় শান্তি পেত সে, কিন্তু কেঁদে সকলকে বিব্রত করতে চায় না মরিয়ম। মায়ের কোল থেকে মাথা তুলে সে বলল, কাপড়টা বদলে দিন মা। সাজরাতে আকাশ ফর্সা, একটা মেঘও আকাশে নেই এখন। সালেহা বিবি বললেন, তারা উঠলে কি হবে? এ সময় আকাশে একটুও বিশ্বাস নেই, দেখবে আবার ঝুপঝাপ করে নেমে আসবে একটু পর। হাসমত আলী বললেন, বাড়িওয়ালার সঙ্গে আলাপ হয়েছে, 2-1 দিনের মধ্যে মিস্ত্রি পাঠাবে। 2-1 দিনের কথা বলতে বলেছে তো, দেখবে 10 দিন লাগবে। স্বামীর কথার উপর মন্তব্য করলেন সালেহা বিবি। বলে মরিয়মের দিকে তাকালেন তিনি। সবার চোখ এ মুহূর্তে তার উপর গিয়ে পড়েছে, কারণ মনসুর বলেছিল একটা ভালো বাসা দেখে ওদের নিয়ে যাবে। স্নান মুখে অন্যদিকে তাকিয়ে রইল মরিয়ম। বাবা কিংবা মায়ের দিকে তাকাতে ভয় হলো ওর। যদি তারা সে ব্যাপারে কোনো প্রশ্ন করে, তাহলে এখন কোনো জবাব দিতে পারবে না সে। মনসুর যে অনেক বদলে গেছে সে খবর তো আর কারো জানা নেই। একটু পরে সেখান থেকে উঠে হাসিনার কামরায় চলে এলো মরিয়ম। হ্যাঁ রে হাসি, তসলিম এসেছিল না চলে গেছে? কি একটা কাগজ নাড়াচাড়া করছিল হাসিনা। ও আসতে কাগজ লুকিয়ে ফেলল। সে বলল, হ্যাঁ চলে গেছে। ওটা কি রে? না কিছু না। মেঝেতে মাদুর বিছিয়ে বই নিয়ে বসলো হাসিনা। ভাইয়ার সঙ্গে দেখা করনি? উনি এসেছেন তো, তাই নাকি? আসলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে আবার বেরিয়ে এলো মরিয়ম। বিছানায় চিত হয়ে শুয়ে পায়ের উপর পা তুলে নিঃশব্দে সিগারেট টানছিলেন মাহমুদ। ভাইয়া কেমন আছো? মরিয়ম এসে বসলো মেঝের উপর। মরিয়ম যে পাজড়া নামিয়ে নিল মাহমুদ। বাবার বাড়ি সফর করতে এসেছো বুঝি? মরিয়ম মৃদু গলায় বলল, তুমি তো একটা দিনও গেলে না। বার কয়েক ঘন ঘন সিগারেট টান দিল মাহমুদ, তারপর ছাই ফেলে দিয়ে বলল, তুমি জানতে আমি যাব না। তুমি মিশে অভিনয় করছো, ভাবছো আমি বড় নির্দয়। সত্যি আমি তাই। কারোর জন্য আমার কোনো অনুভূতি নেই।
বাবা মা, ভাই বোন, এই যে কতগুলো শব্দের সৃষ্টি করছো তোমরা, একটা অর্থহীন সম্পর্ক ছাড়া এর কোনো মূল্য আছে? অন্তত আমার কাছে নেই। সিগারেটটা একটা জোর টান দিয়ে ধোঁয়া ছাড়ল মাহমুদ। তারপর আবার বলল, আমি তো দুটি সম্পর্ক ছাড়া আর কোনো কিছুর অস্তিত্বই দেখি না। ওই বড়লোকের বাচ্চাগুলো যারা মুরগির মতো টাকার উপর বসে বসে তা দিচ্ছে, আর আমরা গরিবের বাচ্চারা যাদের ওরা ছোট লোক বলে, এই দুটো সত্য ছাড়া আর কিছুই চোখে পড়ে না আমার। তুমি হয়তো মনে মনে বড় আঘাত পাচ্ছ, কিন্তু কি আর বলবো বলো? ওরা হলো আমাদের বাপ মা, আর আমরা ওদের সাপোষা জীব। থাকবে, কেমন আছো বলো? সিগারেটের গুঁড়োটা ছুঁড়ে ফেলে দিল মাহমুদ।